পশ্চিমবঙ্গের বুকে সাংবাদিকতা পড়া একটি মেয়ে দেশের রাজধানীতে চলল সাংবাদিক হতে। তখনও পর্যন্ত দিল্লি তার কাছে একদিকে গালিবের কবিতা, আরেকদিকে দিল্লি হলো লুটিয়েন্স দিল্লি, মানে যেখানে ক্ষমতার অলিন্দে দেশের ভাগ্য নির্ধারিত হয়। তার কাছে দিল্লি মানে একদিকে যেমন ইতিহাসের ডাক, তেমনি দিল্লি মানে আরেকদিকে আগামীর ডাক। কিন্তু দিল্লিতে গিয়ে পড়ার পরে সে বুঝতে পারলো ব্যাপারটা খাতায় কলমে একেবারেই নয়, গল্পে বা প্রবন্ধে নয়। দিল্লিতে কথা ঘোরে অটো চালকের মুখে, দোকানির মুখে, যারা বড় বড় অফিসগুলো থেকে রাজপথ দিয়ে বাড়ি ফেরেন তাদের মুখে মুখে। চার পল মে চাল বদল দে ऐसी पहेली है দিল্লি। এই কথাটা দিল্লিতে এক পাঞ্জাবি ভদ্রলোক আমাকে বলেছিলেন, যিনি 3 পুরুষ ধরে দিল্লিতে ছিলেন। আর এখান থেকেই উঠে আসে দিল্লির নির্বাচনের বিষয়টা। কখন যে দিল্লির নির্বাচন কোন দিকে ঘুরে যাবে সেটা এই মুহূর্তে বলা বা বোঝা খুব মুশকিল। দিল্লির নির্বাচনে এবার 3টি মূল প্রতিদ্বন্দ্বী দল হলো আম আদমি পার্টি, ভারতীয় জনতা পার্টি এবং কংগ্রেস। এই পর্বে আমরা কথা বলবো যে এই 3টি দলের কাছে দিল্লির এই নির্বাচন জেতাটা কেন এত গুরুত্বপূর্ণ সেই নিয়ে, এবং এই নির্বাচনে কি কি বিষয় তাদের পক্ষে বা বিপক্ষে যাচ্ছে সেই নিয়ে। প্রথমেই কথা শুরু করব ভারতীয় জনতা পার্টি বা বিজেপিকে নিয়ে। বিজেপির কাছে দিল্লির এই নির্বাচন জেতাটা কেন এতটা গুরুত্বপূর্ণ, এই প্রশ্ন যদি আমরা করি তাহলে আমাদের সামনে দুটো কারণ উঠে আসে। প্রথম কারণ হলো হরিয়ানা, ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রের পরে বিজেপির একটা জয় দরকারি দেশে। জয় না হলেও অন্তত দিল্লিতে তাদের এমন একটা মার্জিন দরকার যা দিয়ে 2015-তে তারা যে 3টে আসন পেয়েছিলেন সেখান থেকে 2020-তে যে তারা অনেকটা এগিয়ে এসেছেন সেইটা প্রমাণ করা যায়। 2014-তে নরেন্দ্র মোদী প্রথমবার প্রধানমন্ত্রী হয়েছিলেন, বিজেপি জিতেছিল। সেই সময় যে মোদি ওয়েভটা ছিল সেইটা বিজেপির নেতারা দিল্লিতে কাজে লাগাতে পারেননি 2015-তে। 2019-এ নরেন্দ্র মোদী আরও একবার প্রধানমন্ত্রী হয়েছেন, আর ঠিক তার পরের বছর 2020-তে দিল্লিতে আরও একবার নির্বাচন। এইখানে তারা তাদের আগের সেই ব্যর্থতাটাকে মুছে ফেলার আরেকটা জায়গা পেয়েছেন। এইখানে তারা আরও একবার বিষয়টাকে কাজে লাগাতে পারেন, এবং এবারের নির্বাচনে বেশ কিছু জিনিস তাদের পক্ষে যাচ্ছে যেটা আগের বারে কিন্তু ছিল না। আর দ্বিতীয় কারণ হলো জওয়াহরলাল নেহেরু ইউনিভার্সিটি এবং শাহিনবাগ। এই দুটো জায়গায় দিল্লিতে কিন্তু আন্দোলন ক্রমাগত চলছে, আর যত সময় এগোচ্ছে এই দুটো জায়গা কেন্দ্রীয় সরকার বিজেপি সরকারের কাছে একটা বিরাট বড় মাথা ব্যথা হয়ে দাঁড়াচ্ছে। তাদের ক্ষমতার ওপর একটা বিরাট বড় প্রশ্নচিহ্ন এঁকে দিচ্ছে। দিল্লির পুলিশ কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপির হাতে থাকলেও দিল্লির সরকার যেহেতু বিজেপির হাতে নেই, তাই পুলিশকে যত্রতত্র নিজেদের মতো ব্যবহার করায় একটা সীমাবদ্ধতা থেকে যাচ্ছে। তাই দিল্লির সরকার যদি বিজেপির হাতে চলে যায় তাহলে সেই সীমাবদ্ধতা হয়তো থাকবে না, তারা পুরো পরিস্থিতিটাকে নিজেদের মতো হ্যান্ডেল করায় হয়তো কিছুটা সুবিধা পাবেন। দিল্লির নির্বাচন জেতার ক্ষেত্রে বিজেপি এবারে আশাবাদী, তার কারণ বেশ কিছু জিনিস এবার বিজেপির পক্ষে যাচ্ছে। প্রথম যে জিনিসটা বিজেপির পক্ষে যাচ্ছে সেটা হলো দিল্লির পূর্বাঞ্চলী ভোটার বেস। দিল্লিতে পশ্চিম, উত্তর পূর্ব, উত্তর পশ্চিম এবং দক্ষিণ দিল্লির 40% মতো মানুষ এই পূর্বাঞ্চলী ভোটার বেসের আওতায় পড়ে। এরা বেশিরভাগই উত্তরাখণ্ড বা মেইনলি উত্তরপ্রদেশ, বিহার থেকে দিল্লিতে এসেছে। এই মানুষগুলো ভোজপুরি ভাষার দিকে ঘেঁষা, এবং এদেরকে খুশি করতে পারলে বিজেপি 8 থেকে 10টা আসন দিল্লিতে জিততে পারে। আর এই 8 থেকে 10টা আসন যদি দিল্লির নির্বাচনে কোনো দল জেতে, তাদের কিন্তু দিল্লির নির্বাচনে জেতার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যায়। বিজেপি কিন্তু দিল্লিতে এই পূর্বাঞ্চলী ভোটার বেসের উপর একটা বিরাট বড় ভরসা করে রয়েছে। তার সব থেকে বড় কারণটা হলো বিজেপির প্রেসিডেন্ট দিল্লিতে যিনি, সেই মানুষটি মনোজ তিওয়ারি। এবার তার রাজনৈতিক ক্ষমতা যাই থাকুক না থাকুক, এইটা অস্বীকার করার জায়গা নেই যে মনোজ তিওয়ারির একটা স্টার পাওয়ার রয়েছে, এবং এই পূর্বাঞ্চলী ভোটার বেসের মধ্যে তিনি যথেষ্ট জনপ্রিয়। তাই এই পুরো পূর্বাঞ্চলী ভোটার বেসের সাপোর্টটা বিজেপির দিকে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা এবারে রয়েছে। দ্বিতীয় যে জিনিসটা বিজেপির পক্ষে যাচ্ছে সেটা হলো প্রো সিএএ এবং প্রো এনআরসি মুভমেন্ট। এনআরসি এবং সিএএ নিয়ে সারা দেশে অনেক কিছু চলছে। এবার ঝাড়খণ্ডে গিয়ে যখন অমিত শাহ বা বিজেপির নেতারা এই সিএএ, এনআরসি, বর্ডার এই সমস্ত নিয়ে বক্তব্য রেখেছিলেন, সেটা সেখানকার নির্বাচনে কাজে দেয়নি, কিন্তু দিল্লির নির্বাচনে সেটা কাজে দেবে। কারণ দিল্লিতে প্রচুর ঘটনা ঘটছে, দিল্লির মানুষের সামনে প্রচুর ঘটনা ঘটছে। আর আরেকটা কথা ওই যে বললাম, বিভিন্ন রাজ্য থেকে দিল্লিতে মানুষজন এসে রয়েছেন, যেমন কাউবেল্ট থেকে প্রচুর মানুষ এসেছেন, উত্তরপ্রদেশ থেকে প্রচুর মানুষ এসেছেন। এই সমস্ত জায়গায় সিএএ, এনআরসি নিয়ে যা চলছে তার প্রভাবও দিল্লির রাজনীতির ওপরে পড়বে, দিল্লির নির্বাচনের ওপরে পড়বে। হরিয়ানা থেকে বহু মানুষ এসেছেন, হরিয়ানাতে বিজেপি জিততে না পারলেও কোয়ালিশন গভর্নমেন্ট তৈরি করেছে, সেই প্রভাবটাও দিল্লির ওপরে পড়বে। এই সমস্ত জিনিসগুলোও কিন্তু দিল্লির নির্বাচনকে প্রভাবিত করবে।
সিএএ এবং এনআরসি নিয়ে দিল্লিতে একটা ভাগ করা যায় এবং সেটাই বিজেপি চেষ্টা করছে, বেশ কিছু জায়গায় তারা সফল হয়েছে। এই যেমন কিছুদিন আগেই দিল্লিতে একটি র্যালিতে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি হুঙ্কার দিয়েছেন দিল্লির জনতাকে। তিনি বলেছেন যে আপনারা নির্বাচনের দিন বিজেপিকে এত বেশি করে ভোট দিন যে সেদিনই সন্ধেবেলা যেন শাহিনবাগের বিক্ষোভকারীরা উঠে বাড়ি চলে যান। কেন তারা উঠে বাড়ি চলে যাবেন, কেন বিজেপি ক্ষমতায় এলে তারা বিক্ষোভ দেখাতে পারবেন না, এইগুলো বোধহয় ওপেন টু ইন্টারপ্রিটেশন। কিন্তু ইতিহাস যদি আমাদের কিছু শেখায়, এই ধরনের কথাবার্তার একটা সম্মিলিত জনতা যে ইন্টারপ্রিটেশন বার করে তা অনেক সময় কিন্তু নয়নাভিরাম হয় না। পক্ষের কথা যখন বললাম তাহলে বিপক্ষের কথাও বলি। দিল্লির নির্বাচনে কিন্তু বেশ কিছু জিনিস বিজেপির বিপক্ষেও যাচ্ছে। প্রথম যে জিনিসটা বিজেপির বিপক্ষে যাচ্ছে সেটা হলো ন্যারেটিভ। অমিত শাহ এবং বিজেপির নেতারা দিল্লির নির্বাচনে বারবার সিএএ, এনআরসি, বর্ডার, পাকিস্তান এসব নিয়ে কথা বলতেই পারেন, কিন্তু অরবিন্দ কেজরিওয়াল ও আম আদমি পার্টি বারবার ন্যারেটিভটাকে ঘুরিয়ে এনে ফেলছে দিল্লির ওপরে। দিল্লির কাজ, দিল্লির শিক্ষা ব্যবস্থা, সিসিটিভি, সুরক্ষা, মেয়েদের বিনামূল্যে যাতায়াত, ফ্রি ইলেকট্রিসিটি, জলের ব্যবস্থা, এই সমস্ত কিছুর উপর। বিষয়টা হচ্ছে আম আদমি পার্টি দিল্লিতে প্রথম ৩-৪ বছর যাই করুক না কেন, শেষের দিকে কিন্তু তারা গরিব, নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য একের পর এক প্রকল্প সামনে এনে রেখেছে। এবং এখানে এই তর্কটা করা যেতে পারে যে তারা প্রথম দিকে কেন কাজটা করেনি, শেষ 1 বছরেই কেন করলো, কিংবা তারা যতটা বলছে ততটা বোধহয় করেনি, এগুলো বলা যেতে পারে। কিন্তু তারা একেবারেই কোনো কাজ করেনি এই কথাটা বলার কিন্তু কোনো জায়গা নেই। এই গ্রাউন্ডটায় কিন্তু বিজেপিকে এখানে খেলতে হবে। এইটাকেই বলে ন্যারেটিভ ঘুরিয়ে দেওয়া। মানে অরবিন্দ কেজরিওয়াল জানেন যে তিনি যদি এখন দিল্লিতে এনআরসি, সিএএ নিয়ে কথা বলতে যান তাহলে বিজেপি তাকে বিপাকে ফেলবে, কারণ দিল্লিতে বেশ কিছু ভোটার বেস রয়েছে যেগুলো আম আদমি পার্টি এবং বিজেপির জন্য সেম, একই। তাদের ধারণাটা হচ্ছে যে কেন্দ্রে বিজেপি এবং নরেন্দ্র মোদী থাক আর রাজ্যে আম আদমি পার্টি এবং অরবিন্দ কেজরিওয়াল থাক। কাজেই সিএএ, এনআরসি নিয়ে কথা বলে তাদেরকে চটানোর কোনো মানেই হয় না। তার থেকে কথা বলো দিল্লির কাজ নিয়ে। সেই গ্রাউন্ডে আম আদমি পার্টির একটা সলিড ফুটিং রয়েছে। বিজেপিকে কিন্তু এই গ্রাউন্ডের ওপরে খেলতে হবে। অমিত শাহকে কিন্তু এই গ্রাউন্ডের ওপরে তার গুটি সাজাতে হবে, যে জিনিসটা শেষ কিছু নির্বাচনে বিজেপি এবং অমিত শাহকে করতে হয়নি। দ্বিতীয় যে জিনিসটা বিজেপির বিপক্ষে যাচ্ছে, 2014 এবং 2019 আপনাদের নিশ্চয়ই মনে আছে একজন সাংবাদিক একটা প্রশ্ন করে করে মানুষের কান ঝালাপালা করে দিয়েছিল। আর সেই প্রশ্নটা হচ্ছে মোদি ভার্সেস হু, মোদির বিরুদ্ধে লড়বেটাকে। এবার এই 2020-তে এসে এই প্রশ্নটাই ঘুরে গেছে কেজরিওয়ালের দিকে। কেজরিওয়াল ভার্সেস হু, কেজরিওয়ালের বিরুদ্ধে মুখটাকে, লড়বেটাকে। আর এইখানেই এসে বিজেপি কিন্তু কোনো উত্তর দিতে চাইছে না। বিজেপির বক্তব্য হচ্ছে তারা দিল্লির নির্বাচনটা লড়বে নরেন্দ্র মোদীর নেতৃত্বে একত্রিত হয়ে, কিন্তু সেটা তো হতে পারে না। দিল্লির নির্বাচন একটি রাজ্যের নির্বাচন, সেখানে কেজরিওয়ালের বিরুদ্ধে বিজেপিকেও একটা মুখ দাঁড় করাতে হবে। এইখানেই বিজেপির কপালে ভাঁজ পড়ছে, কারণ বিজেপির কাছে চিফ মিনিস্টেরিয়াল ক্যান্ডিডেট নেই। এমন কোনো ক্যান্ডিডেট নেই যে সবার দ্বারা পছন্দ। ব্যাপারটা হচ্ছে যে মনোজ তিওয়ারিকে একটা গ্রুপের মানুষ পছন্দ করেন, আবার আরেকটা গ্রুপের মানুষ অন্য কাউকে পছন্দ করেন। আম আদমি পার্টির ক্ষেত্রে কিন্তু সেই সমস্যাটা নেই। যেদিকেরই লোক হোক না কেন তারা জানে যে আম আদমি পার্টি মানে অরবিন্দ কেজরিওয়াল হচ্ছে সিএম ক্যান্ডিডেট। বিজেপির কাছে কিন্তু এইরকম একটা সিএম ক্যান্ডিডেট নেই। এই যে প্রশ্নটা ঘুরে গেছে এখন, ওই মোদি ভার্সেস হু প্রশ্নটা অরবিন্দ কেজরিওয়াল ভার্সেস হু হয়ে গেছে, এইটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা দেখার বিষয়। এখানে মাঝখানে আপনাদেরকে একটা কথা বলি, আমাদের এই ভিডিও, এই প্রতিবেদনগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল হঠাৎ যদি উঠলো কথাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, এইগুলো অবশ্যই শেয়ার করে নেবেন আপনাদের কাছের মানুষজনদের সঙ্গে, যাতে আমরা আরও বেশি করে মানুষের কাছে পৌঁছাতে পারি। তবে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাদের যদি আমাদের কাজ এবং প্রতিবেদনগুলি ভালো লাগে। যাই হোক, এবার ফিরে আসি আম আদমি পার্টির কথায়। আম আদমি পার্টির কাছে দিল্লির এই নির্বাচন জেতাটা কেন গুরুত্বপূর্ণ, এর সবথেকে বড় উত্তর হচ্ছে এই নির্বাচনে জিততে না পারলে আম আদমি পার্টির পলিটিক্যাল রেলিভেন্স এবং তাদের রাজনৈতিক অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। সময়ের সঙ্গে সঙ্গে আম আদমি পার্টি কিন্তু অন্যান্য রাজ্যে নিজেদের উপস্থিতি বা প্রেজেন্সটাকে বিস্তার করতে পারেনি সেভাবে। লোকসভাতেও তারা প্রায় নেই। কোনো মতে টিম করে একজন জ্বলছেন, তিনিও পাঞ্জাব থেকে নিজের ক্ষমতায় জিতেছেন। কাজেই দিল্লিতে জিততে না পারলে কিন্তু আম আদমি পার্টির পলিটিক্যাল রেলিভেন্স সেভাবে আর থাকবে না। আর তাছাড়া দিল্লিটা আম আদমি পার্টির একদম শুরুর জায়গা, কাজেই শুরুর জায়গাতেই যদি পায়ের তলার মাটি সরে যায় তাহলে আর কোথাও যাওয়ার পড়ে থাকে না। তবে দিল্লিতে আম আদমি পার্টি হারবে না, এই আত্মবিশ্বাস তাদের রয়েছে। এবং এই আত্মবিশ্বাসের পেছনে বেশ কিছু কারণ আছে। বেশ কিছু জিনিস এবারে নির্বাচনে আম আদমি পার্টির পক্ষে যাচ্ছে। যেমন প্রথম যে জিনিসটা আম আদমি পার্টির পক্ষে যাচ্ছে সেটা হলো মেপে পা ফেলা, বুঝে শুনে কথা বলা।
অরবিন্দ কেজরিওয়াল খেয়াল করে দেখবেন প্রথম দিকে সমস্ত বিষয় নিয়ে কথা বলতেন। কখনো তিনি মোদীকে দোষারোপ করছেন, কখনো অমিত শাহকে দোষারোপ করছেন, বিজেপিকে দোষ দিচ্ছেন, কিছু না কিছু বলছেন। পরের দিকে কিন্তু অরবিন্দ কেজরিওয়াল ভীষণ শান্ত, বুঝে শুনে কথা বলছেন, মেপে মেপে পা ফেলছেন। কোনো কন্ট্রোভার্সিয়াল বিষয় নিয়ে তিনি সেভাবে কথা বলেন না। যেমন সিএএ এনআরসি, যেটা নিয়ে তার রাজ্যের সব থেকে বেশি হল্লা হচ্ছে, সব থেকে বেশি আন্দোলন বিক্ষোভ এইসব হচ্ছে, সেখানে তিনি কিন্তু এটা নিয়ে খুব একটা কিছু বলেন। তার ন্যারেটিভটা হচ্ছে যে একজন অ্যাকসেপ্টেবল চিফ মিনিস্টার রাজ্যের কি করে ভালো করা যায় সেই দিকে কাজ করেন, কি করে রাজ্যে আরো বেশি রেভিনিউ আসবে, কি করে মানুষের ভালো হবে, এই সমস্ত কাজ তিনি করবেন। কাজে বেশি কথা বলে লাভ নেই, শুধু কাজ করে দেখাতে হবে। এইখানে কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে খুব সুন্দর একটা প্যারালাল দেখতে পাওয়া যায় আরেক চিফ মিনিস্টারের, উড়িষ্যার চিফ মিনিস্টার নবীন পটনায়ক, যিনি হাজার ঝড়ঝাপটার মধ্যে কিন্তু শান্তভাবে নিজের রাজ্যটাকে ধরে রেখে দিয়েছেন। অরবিন্দ কেজরিওয়ালের কাছেও এখন ন্যারেটিভ সেটাই, যতক্ষণ না নির্বাচন আসছে কোনো আওয়াজ না করে চুপচাপ কাজ করে যাও এবং নির্বাচন এলে এই কাজের ওপর দাঁড়িয়ে কথা বলো। এবং তারই সঙ্গে এখন বিভিন্ন রাজনৈতিক দলের কাছে যিনি হট কেকের মতো, সেই প্রশান্ত কিশোরকেও তিনি নিয়ে এসেছেন এবারের নির্বাচনের জন্য, যাতে বিজেপির যে আইটি মেশিনারি রয়েছে তার সঙ্গে আম আদমি পার্টি দিল্লিতে পাল্লা দিতে পারে। দ্বিতীয় বিষয় যেটা এবারে আম আদমি পার্টির পক্ষে যাচ্ছে সেটা হলো কাজ। এবারের নির্বাচনে, এটা হয়তো শুনতে অদ্ভুতই লাগবে যে এবারের নির্বাচন মানে দিল্লির এই নির্বাচনে একটা বড় অংশ জুড়ে রয়েছে যে দলটা 5 বছর ধরে ক্ষমতায় ছিল তারা কি কি কাজ করেছে। এইটাই সব জায়গায় সমস্ত নির্বাচনে একটা বড় ফ্যাক্টর হওয়ার কথা, কিন্তু এটা সাধারণত দেখা যায় না। তবে দিল্লির নির্বাচনে কিন্তু এটা বড় একটা ফ্যাক্টর। আর দিল্লি যেহেতু জিওগ্রাফিক্যালি ছোট একটা এরিয়া, তাই এখানে যে কাজগুলো আম আদমি পার্টি করেছে সেগুলো বেশ চোখে পড়ার মতো। যেমন বিভিন্ন জায়গায় সিসিটিভি লাগানো, মেয়েদের বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া, ইলেকট্রিসিটি বিলটা দুম করে কমে যাওয়া, শিক্ষা ব্যবস্থা, মানে দিল্লির শিক্ষা ব্যবস্থা কিন্তু এখন সত্যিই দেখার মতো। অন্যান্য রাজ্যগুলো দিল্লির শিক্ষা ব্যবস্থাকে উদাহরণ হিসেবে দেখতে পারে। এই যে কাজগুলো তারা করেছে এইগুলো কিন্তু চোখে পড়ার মতো, এবং যেহেতু এগুলো শেষ 1 বছরে করেছে তাই মানুষের মনেও আছে। তাই বিজেপি এখানে এরকম কোনো ন্যারেটিভ আনতে পারবে না যে এটা করেনি বা মানুষের মনে নেই বা তারা ভুলে গেছে, এটাও কিন্তু হবে না। মানুষ এটা দেখতে পাচ্ছে এবং তাদের মনে আছে। এখানে এই কথাটা আপনি জিজ্ঞেস করতে পারেন যে এই সমস্ত কাজগুলো কি 100% সাকসেসফুল হয়েছে? উত্তরটা হচ্ছে না, এখনো বেশ কিছু সমস্যা রয়েছে। যেমন মহল্লা ক্লিনিক, যেটা আম আদমি পার্টি করেছে দিল্লিতে, সেখানে এখনো বেশ কিছু গ্লিচেস আছে। বিভিন্ন জায়গা আছে যেখানে জলের সমস্যা এখনো পুরোপুরি দূর হয়নি। কিন্তু তারা যে একেবারেই কোনো কাজ করেনি সেটা কিন্তু বলা যাবে না। ওভারঅল আপনি যদি দেখেন তাহলে একটা মার্কড ডেভেলপমেন্ট দেখতে পাবেন। মানে 1 থেকে 10 পর্যন্ত যদি মাপকাঠি হয়ে থাকে তাহলে 1 থেকে 6 পর্যন্ত কিন্তু ওঠা গেছে, এবং সেইটা বেশ নজরে পড়ার মতো। পক্ষের কথাগুলো যেমন বললাম, এবারে তাহলে আম আদমি পার্টির বিপক্ষে কি কি বিষয় যাচ্ছে সেগুলো নিয়েও কথা বলি। প্রথম যে বিষয়টা আম আদমি পার্টির বিপক্ষে যাচ্ছে সেটা হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল যতই নিজের ভাবমূর্তিকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করে থাকুন না কেন সেটা কিন্তু সম্ভব নয়। যদিও অরবিন্দ কেজরিওয়ালের অবশ্যই বেশ কিছু ভালো গুণ রয়েছে, যেমন কিছুদিন আগেই দেখা গেছে যে দিল্লির মতো একটা জায়গার মুখ্যমন্ত্রী হওয়ার পরেও অরবিন্দ কেজরিওয়ালের সম্পত্তিতে সেরকম কোনো মূল্যবৃদ্ধি দেখা যায়নি, যেখানে সামান্য একজন কেউ কোথাওকার এমএলএ হলেই তার কোটি কোটি সম্পদ বৃদ্ধি হতে দেখা যায়। যাই হোক, কিন্তু তারপরেও অরবিন্দ কেজরিওয়াল কিন্তু 2012 সেই সম্পূর্ণ কালিমাহীন মানুষটা আর নেই। সেরকমভাবেই আম আদমি পার্টিও একদম নতুন মাঠে নামা চমকার নয়। সেভাবে অনেক দিক থেকেই দেখতে গেলে যে কোনো রাজনৈতিক দলের মতো আম আদমি পার্টিও একটা সাধারণ রাজনৈতিক দল, এবং অন্যান্য রাজনৈতিক দলে যে সমস্যাগুলো দেখা যায় আম আদমি পার্টির মধ্যেও কিন্তু সেগুলো রয়েছে। তার মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা যেটা চোখে পড়ে সেটা হচ্ছে আম আদমি পার্টির যারা ফাউন্ডিং মেম্বার ছিলেন, এই দলটা তৈরিতে যাদের অনেক বেশি অবদান ছিল, যারা গোড়াপত্তন করেছিলেন, তাদের মধ্যে মনীষ সিসোদিয়া ছাড়া বর্তমানে অরবিন্দ কেজরিওয়ালের পাশে কিন্তু অনেককেই দেখতে পাওয়া যায় না। এর মধ্যে কিছু মানুষকে অরবিন্দ কেজরিওয়াল নিজেই বহিষ্কার করেছেন, কিছু মানুষ দল ছেড়ে চলে গেছেন, আবার কিছু মানুষ দলের মধ্যে থেকেও নেই। এবং এই যে নামগুলোর কথা বলছি এরা কিন্তু কেউই কোনো ছোটোখাটো ব্যক্তিত্ব নয়। যেমন ধরুন যোগেন্দ্র যাদব, যাকে বর্তমানে বিভিন্ন জায়গায় ইলেকশনের অ্যানালিস্ট হিসেবে দেখতে পাওয়া যায়, কিংবা ধরুন কুমার বিশ্বাস, যার এই দলটা তৈরির পিছনে একটা বড় অবদান ছিল, তাদেরকে কিন্তু এখন আর দেখতে পাওয়া যায় না। তারই সঙ্গে রয়েছে বিজেপি বা কংগ্রেসের আম আদমি পার্টির এমএলএদের ভাঙিয়ে নিজেদের দিকে নিয়ে যাওয়া, এবং তার সঙ্গে আম আদমি পার্টির বিভিন্ন জায়গায় নির্বাচন জেতার জন্য অন্য দলের ক্যান্ডিডেটকে নিয়ে এসে তাদেরকে টিকিট দেওয়া এবং নিজের দলের লোকজনকে অবজ্ঞা করা। মানে বুঝতেই পারছেন, অন্যান্য রাজনৈতিক দলে যেরকম সমস্যা থাকে আম আদমি পার্টিতেও কিন্তু এখন সেরকমই সমস্যা রয়েছে। একদম প্রথমে এই দলটা সেই যে সততার ধ্বজা উড়িয়েছিল সেটা কিন্তু বর্তমানে আর নেই। সাদা চাদরে কিন্তু যথেষ্টই কাদা লেগেছে।
দ্বিতীয় জিনিস যেটা এবারে আম আদমি পার্টির বিপক্ষে যাচ্ছে সেটা হলো ন্যাশনাল ডিলেমা। সেই শীলা দীক্ষিত থেকে শুরু করে বর্তমানে অরবিন্দ কেজরিওয়াল পর্যন্ত একই কথা বলে যাচ্ছেন, আমরা কি করব, আমাদের রাজ্যের পুলিশ তো আমাদের হাতে নেই, আমাদের রাজ্যের পুলিশ তো কেন্দ্রের হাতে। সেই 2012 থেকে 2020 এখনো পর্যন্ত এই সুরের কোনো পরিবর্তন হয়নি। আর দিল্লিকে এই যে খুব তাড়াতাড়ি যে পূর্ণ রাজ্য করে দেওয়া হবে এরকম কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না। কাজে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই দুটো জিনিসকে অনেকেই একসঙ্গে মিলিয়ে দেখতে চাইছেন। অনেকেই ভাবছেন যে এই রাজ্যের পুলিশ যেখানে সেন্টারের হাতে আছে, বিজেপির হাতে আছে, তখন বাকি সমস্ত দায়িত্বগুলো বিজেপিকে দিয়ে দেওয়া হোক, তাহলে অনেক স্মুথ একটা ট্রানজাকশন হবে। কেন পুলিশ এলো না, কেন পুলিশ এবং রাজ্যের মধ্যে কোনো কমিউনিকেশন নেই, এই ধরনের কোনো প্রশ্ন উঠবে না। আর বিজেপি নিজেও কিন্তু এই জিনিসটার ওপরে যথেষ্ট তারা প্রভাব দিচ্ছে। তারাও কিন্তু এই কথাটা বলছে যে পুলিশ আমাদের হাতে রয়েছে, আমরা যদি এখানে ক্ষমতায় আসি তাহলে আমরা একটা সিমলেস ট্রানজাকশন করব, সমস্ত কিছু অনেক স্মুথ চলবে, সমস্ত কিছু সিস্টেমেটিক্যালি চলবে। এই জিনিসটাও কিন্তু আম আদমি পার্টির বিপক্ষে যাচ্ছে। একেবারে শেষে আসি কংগ্রেসের কথায়। যাদের কাছে এই মুহূর্তে দিল্লি নির্বাচনের একটা প্লাস পয়েন্ট হলো যে একটা সাইলেন্ট ভোটার বেস কংগ্রেসের দিল্লিতে রয়েছে, যার সঙ্গে শেষ কয়েক বছরে কংগ্রেস কানেক্ট করতে না পারলেও এই মুহূর্তে তারা আবার একটা চেষ্টা করে দেখতে পারে। জিততে না পারলেও তাদের ভোটের পার্সেন্টেজটা বাড়বে, কিংবা কয়েকটা সিটে জিতলেও তারা আপের সঙ্গে একটা কোয়ালিশন গভর্নমেন্টও তৈরি করতে পারে। কংগ্রেস কিন্তু খুব শান্তভাবে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের কোয়ালিশন গভর্নমেন্টের অন্তর্গত হয়েছে, যেখানে তারা চালক শক্তি না হলেও একেবারে ফেলে দেওয়ার মতো কিন্তু নয়। শেষে 15 বছর ধরে কংগ্রেস ক্ষমতায় ছিল দিল্লিতে, তাই তারা যদি আবার এখানে কিছুটা ক্ষমতা ফিরে পায় বা তাদের পায়ের তলার মাটি কিছুটা শক্ত করতে পারে তাহলে মন্দ হবে না। আরেকটা মাইনাস পয়েন্ট কংগ্রেসের জন্য হচ্ছে যে কোনো সমীকরণে যেভাবেই হোক কংগ্রেস কিন্তু কোনোভাবেই দিল্লির নির্বাচনে একটা বড় শক্তিশালী প্লেয়ার হয়ে বেরোতে পারবে না। বর্তমানে দিল্লির রাজনৈতিক লড়াইটা খুব তীব্র হয়ে গেছে আপ এবং বিজেপির মধ্যে। এর মধ্যে দিয়ে কংগ্রেস বেরোতে চাইলে দুদিক থেকে দুজন তাকে চেপে ধরবে, একজন বংশবাদের ফর্মুলা দিয়ে আর আরেকজন 15 বছর দিল্লিতে ক্ষমতায় থাকার পরেও তারা কেন কোনো কাজ করেনি সেই ফর্মুলা দিয়ে। এই পরিস্থিতিতে কংগ্রেসের ইতিহাস হচ্ছে কংগ্রেসের সবথেকে বড় শত্রু, আর এই কথাটা শুধুমাত্র দিল্লির নয় গোটা দেশের রাজনীতির ক্ষেত্রে প্রযোজ্য। দিল্লির নির্বাচন হবে 8ই ফেব্রুয়ারি এবং ফলাফল বেরোবে 11ই ফেব্রুয়ারি। আশা করা যায় যে ঝাড়খণ্ডের ফলাফল বেরোনোর পরে আমরা যেরকম একটি পর্ব করেছিলাম, দিল্লির নির্বাচনের ফলাফল বেরোনোর পরেও আমরা সেরকম একটি পর্ব করব। আমাদের এই পর্ব আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন। পরের দিন আবার দেখা হবে একটি নতুন বিষয় নিয়ে আলোচনায়। ততদিন ভালো থাকবেন।